আইন বা পুলিশের কোনো কথা আসে তখন মানুষ খানিকটা সিটিয়ে যায়। এসআর মানেই নাগরিকত্ব নয়, এসআর মানে তোমার ভোটার লিস্টে নাম আছে কিনা সেইটা জেনে নেওয়া। এফআইআরের তথ্যটা যেন কোনোভাবেই বিকৃত করা না হয়। আমরা কোর্টে অনেক ক্ষেত্রে দেখেছি প্রচুর কেস হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম কেস অ্যাকুইটেল মানে খালাস পেয়ে যাচ্ছে, তাই জায়গাটা মিথ্যাভাবে রেজিস্ট্রি করে দিয়ে অন্য লোকের নামে রেকর্ডও পর্যন্ত হয়ে গেছে। যে কোনো মানুষ যদি মনে করে থানায় গিয়ে তার কমপ্লেন নিচ্ছে না, সঙ্গে সঙ্গে তিনি ঘরে বসে অনলাইনে মেলের মাধ্যমে থানাতে কমপ্লেন করে দিতে পারেন, সেটা সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড হয়ে যাবে এবং তার রিলিফ তিনি পাবেন। ওইভাবে আপনাদের ফোনের মাধ্যমে ঢুকে ফোনের সমস্ত ডাটা তারা কিন্তু কালেক্ট করতে পারে। তো আইনি সাইবার সেলে গেলে ওরা সবটা ডিটেক্ট করে আপনাকে কিন্তু সুফল দেবে। যে বাড়িতে বিয়ে দিচ্ছি মেয়ে আমার কমোডিটি নয় যে তাকে একটা দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। অপরাধ মামলায় রাষ্ট্রের প্রতিনিধিত্ব হোক বা ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা হোক বা নিরপরাধ রক্ষা, আইনের সঠিক প্রয়োগ যারা নিশ্চিত করেন, যাদের হাতে আমাদের আইন ব্যবস্থা, সেই রকম দুজন মানুষ আজ গীতাঞ্জলি রেডিওর স্টুডিওতে আমরা পেয়েছি, যাদের সঙ্গে কথা বলবো, জানবো আইনি ব্যবস্থা নিয়ে, জানবো কিভাবে আমরা এই আইনগুলোকে প্রত্যেক দিনের জীবনে আমরা নিজেদের জানতে পারি এবং সেগুলোকে কাজে লাগাতে পারি। নমস্কার সকলকে, স্বাগত জানাচ্ছি 90.4 গীতাঞ্জলি রেডিওর আড্ডা সিরিজে। আমি আছি শাগুফতা এবং আমার সঙ্গে যেই দুটো বিশেষ অতিথি আছেন তাদের মধ্যে প্রথমেই আলাপ করিয়ে দিচ্ছি শ্রী মলয় মুখোপাধ্যায়, পাবলিক প্রসিকিউটর, জেলা জজ আদালত সিউড়ি বীরভূম, এবং আছেন প্র্যাকটিশনার অ্যাডভোকেট রেশমি মালাকার। দুজনকেই স্বাগত জানাচ্ছি গীতাঞ্জলি রেডিওতে। প্রথমে স্যারের কাছে আসি। স্যার কেমন আছেন? স্যার, প্রথমে আপনার থেকে জানতে ইচ্ছা করছে, এই যে এই ফিল্ডে আসা, এভাবে মানুষের মধ্যে থেকে কাজ করা, ভেবেছিলেন কখনো যে এই ফিল্ডেই আসবেন বা এইভাবেই কাজ করে যাবেন? দেখুন, অ্যাকচুয়ালি আইন ব্যবসাটা আমাদের 4 জেনারেশনের। আমার দাদুর বাবা, আমাদের অরিজিনাল বাড়ি ছিল লাভপুর। আমার দাদুর বাবা যোগেন্দ্রচন্দ্র মুখোপাধ্যায়কে হেতমপুরের রাজারা দুবরাজপুরে নিয়ে এসেছিলেন লয়ার হিসেবে। তখন দুবরাজপুর একটা চৌকি আদালত ছিল এবং তার জুরিসডিকশন ছিল দেওঘর, কাটিহার, পূর্ণিয়া পর্যন্ত। সেই সময় দাদু এখানে এসেছিলেন, যার ফলে আমরা তখন থেকেই দুবরাজপুরে আমাদের বাস এবং রাজাদের দেওয়া জায়গাতেই আমরা এখনও পর্যন্ত বসবাস করি। তাদের দেওয়া ধান জমি, তাদের দেওয়া পুকুর সবই এখনও পর্যন্ত আমাদের আছে। সেই থেকে জেনারেশন পর জেনারেশন হয়েছে। আমার দাদুর বাবা থেকে দাদু, তারপরে দাদা, তারপরে আমি, এখন আমার মেয়েও প্র্যাকটিস করছে। কাজে আমরা 4th জেনারেশন ধরে এই আইন ব্যবসার সঙ্গে যুক্ত। কাজে এটা আমাদের হঠাৎ চলে আসা নয়, আমাদের একটা ধারাবাহিকতাতেই আমরা এসেছি। একেবারেই। আরেকটা প্রশ্ন, যেটা আইন শুনলেই সাধারণ মানুষের, আমাদের সকলের একটা ভয় জন্মে যায় যে আইনের পথে যাব বা আইনজীবীর কাছে যাব, এই যে একটা ভয়, একটা উৎকণ্ঠা, এটা নিয়ে আপনি কি বলবেন সাধারণ মানুষদের? দেখুন, এটা ঠিক এইরকম এত সহজ সরল ব্যাখ্যা করলে হবে না। আইনকে মানুষ ভয় পায় না, ভয় পায় মানুষ পুলিশকে। পুলিশ যখনই আইন বা পুলিশের কোনো কথা আসে তখন মানুষ খানিকটা সিটিয়ে যায়। কিন্তু সঠিক তথ্যটা যদি মানুষের জানা থাকে, সঠিক নিয়মটা যদি জানা থাকে, তাহলে আইনকেও ভয় পাবার কোনো জায়গা নেই, পুলিশকেও ভয় পাবার কোনো জায়গা নেই। অনেক সময় হয় মানুষ মিথ্যা মামলা করে, পুলিশ অযথা কিছু মানুষকে হয়রান করে, কিন্তু সেটা দেখুন, পুলিশ তো আর হাত বিচার করে কোনো আসামিকে ধরতে পারে না। পুলিশ প্রথমেই যে একটা ক্রাইম হলো, ক্রাইমের যেটা কমপ্লেন হলো, এফআইআর লজ হলো, এফআইআর লজে প্রথমেই পুলিশ দেখে যে কে এর মধ্যে দোষী হতে পারে, তারপরে এক এক করে এলিমিনেট করতে থাকে। এই প্রথম পর্যায়ে বেশ কিছু মানুষ যারা অপরাধের সঙ্গে যুক্ত নয়, তারাও কিন্তু পুলিশের ডাকে থানায় আসে। তখনই সাধারণ মানুষের ভয় পেয়ে যায় মানুষ, যে বাবা পুলিশ ডাকছে, কী ব্যাপার, তাহলে নিশ্চয়ই কিছু হবে, জেল হবে, জরিমানা হবে, ফাঁসি হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মানুষ যদি সঠিক আইনটা জানে যে না, পুলিশ ডাকছে, আমার পুলিশকে সহযোগিতা করা উচিত, পুলিশকে ঠিক সঠিক তথ্যটা দেওয়া উচিত, সঠিক তথ্য পাওয়ার পরও যদি পুলিশ কাউকে হয়রানি করে,
তাহলে আইনের আশ্রয় নেওয়া উচিত। এটা খুব স্বাভাবিক। কিছু মানুষ এখনও পর্যন্ত ভয় পায়, কিন্তু এখন যত দিন যাচ্ছে মানুষের এই আইনি সচেতনতা বাড়ছে। সরকার থেকেও প্রচার করা হচ্ছে, ডিএলএস আছে, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস আছে, তারাও বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির করছেন, মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন। এই জন্য অনেকটা ভয় কেটে গেছে। আগামী দিনে নিশ্চয়ই পুরো ভয়টা মানুষ কাটিয়ে উঠবে। একেবারে সেই আশাতেই আমরা আছি। এবার আপনি যেটা বললেন সঠিক নিয়ম জানাটা খুব দরকার, এই সঠিক নিয়ম জানা দরকার, এই কথাটা শুনেই হঠাৎ করেই একটা নিয়মের, একটা সঠিক জিনিসের কথা মাথায় চলে এলো, যেটা এখন চলছে, সেটা হচ্ছে এসআইআর, যেটা নিয়ে মানুষ ভীষণভাবে ত্রস্ত, ভীষণভাবে ভীত, জানে না কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে। এই বিষয়ে দুজনের কাছেই আসবো। প্রথমে ম্যাম যদি কিছু বলেন এসআইআর সম্পর্কে। এসআইআর যেটা করা হয়েছে সেটা তো আমাদের এখন সবার জন্যই ম্যান্ডেটারি, ফর্ম ফিল আপটা করতে হচ্ছে। আমরা প্রত্যেকে সব জায়গায় একটা করে ক্যাম্প করা, লিগেল দিক থেকেও ক্যাম্প করা হচ্ছে, আর আমাদের স্কুল কলেজ প্রত্যেকটা কাউন্সিলর তাদের বাড়িতে গিয়ে গিয়ে বা স্কুলে পৌঁছালে কারোর যদি কোনো প্রবলেম হচ্ছে যে ফর্ম ফিল আপ করতে পারছে না, বা তারা পড়তে জানে না, হয়তো লিখতে জানে না, অনেকজন আছে যারা কিছু মানে ফর্মে কী লেখা আছে সেটাও হয়তো বলতে পারছে না, কিন্তু যারা যারা আমাদের সহযোগিতা করছে প্রত্যেকেই তারা কিন্তু হাতের খড়ির মতো তাদের কাছে যাচ্ছে, তাদের বাড়িতে গিয়ে পর্যন্ত তাদের হেল্প করছে, কিভাবে ফর্ম ফিল আপ করা যায়, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, সেসব করে কিন্তু সেই ফর্ম আমাদের জমাও পড়ছে। প্রতিনিয়ত এটার কাজ হচ্ছে, এবং কিভাবে সুষ্ঠুভাবে এটা করা যায় সেটার জন্য প্রতিনিয়ত আমরা সবাই সবার সহযোগিতা করছি। একেবারে স্যার, স্যার এটা নিয়ে যদি কিছু। দেখুন, এসআইআরটা হচ্ছে এটা একটা ম্যান্ডেটারি, নির্বাচন কমিশনের নির্দেশ মতন 2002 সালে আমাদের এসআইআর হয়েছিল, তারপরে এই 2025 সালে এসআইআর হচ্ছে। এত বড় দেশ, এত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এই সমস্ত মানুষকে একটা একই ছাতার তলায় নিয়ে এসে এই এসআইআরটা করা অত্যন্ত কঠিন এবং দুরূহ কাজ, যেটা 2002 সালে প্রায় 2 বছর লেগেছিল। 2002 সালে হয়েছিল, 2004 সালে তার কিন্তু ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল। তো এক্ষেত্রে যারা অবাক বিষয়ে লক্ষ্য করছি আমরা, মাত্র 2 মাসের মধ্যে এই নির্বাচনের প্রাক্কালে মাত্র 2 মাসের মধ্যে পুরো এসআইআর শেষ করে ফেলতে হবে, ভোটার লিস্ট বার করে ফেলতে হবে। এইটা একটা দুরূহ কাজ। কেন যে এরকম নির্বাচন কমিশন এরকম সিদ্ধান্ত নিল বুঝতে পারছি না, জানি না এর মধ্যে অন্য কোনো অভিসন্ধি কাজ করছে কিনা। কিন্তু এসআইআরটা নিয়ে মানুষের যেটা বিভ্রান্তিকর আছে সেটা হচ্ছে, মানুষ এসআইআর মানেই নাগরিকত্ব নয়, এসআইআর মানে তোমার ভোটার লিস্টে নাম আছে কিনা সেইটা জেনে নেওয়া। এবারে 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল, তাদের যদি এইবারেরও ড্রাফটে ভোটার লিস্টের নাম থাকে, তাদের অনেকখানি তারা নিশ্চিন্ত। যদি না থাকে, তাহলে 2002 সালে যে ছিল না, এখন নামটা আছে, তাহলে আপনার নামটা শুধু থাকলে হবে না, আপনার বাবা মায়ের নাম বা ঠাকুরমা দাদু আর দিদিমা দিদা, এই 6 জনের নাম কিন্তু থাকতে হবে যে কোনো একজনের। এই একজনের নাম থাকলে সেই রেফারেন্স, সেই এপিক নাম্বার দিলে কিন্তু তাদের নতুন ভোটার লিস্টে চলে আসবে। তাতেও কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, এবং যারা সত্যিকারের ভোটার তাদেরও কিন্তু অনেক সময় অসুবিধা হয়ে যাচ্ছে, যে দিদা দাদি মারা গেছে, বাবা মা মারা গেছে, দাদু দিদিমা মারা গেছে, তাদের এপিক নাম্বার পাওয়া যায়নি। অনেকে আছে বন্যার সময় অনেকে ভেসে চলে গেছে, অনেকে আছে পুড়ে গেছে, অনেকে আছে নষ্ট হয়ে গেছে। কারণ সারা বাংলায় অনেক মানুষই আছে যারা ঠিকভাবে তাদের নথিপত্র রাখতে জানে না, তাদের নথিপত্র তারা ঠিকভাবে রক্ষিত না হওয়ার জন্য অনেক সময় ঝামেলায় পড়ছেন। তবে সব দিক থেকেই চেষ্টা চলছে যাতে মানুষকে সাহায্য সহযোগিতা করে একটাও বৈধ ভোটার যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়, তার জন্য চেষ্টা চলছে। একদমই। এই যে মানুষজন, সাধারণ মানুষজন, আমরা জানি না যে আমাদের নথিপত্র কিভাবে আমরা সঠিকভাবে রাখবো একটা জায়গায়, সেই মানুষজনদের ন্যূনতম যে আইনি জ্ঞানটুকু থাকবে না, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু কোথাও গিয়ে একটা ন্যূনতম জ্ঞান, আইনি জ্ঞান থাকাটা সব থেকে জরুরি আজকের দিনে। স্যার কি বলবেন যে একটা সাধারণ মানুষের, সেটা গ্রামাঞ্চলের হতে পারে, মফস্বলের হতে পারে বা শহরের হতে পারে, কোন কোন জ্ঞানগুলো, আইনি জ্ঞানগুলো তার থাকাটা আবশ্যিক? এই জন্য আমাদের প্রথম কথা, আমাদের প্রপোজাল ছিল যে আগে এসআইআর করার আগে এত বেশি পরিমাণে প্রোপাগান্ডাটা হওয়া উচিত, বা অ্যাডভার্টাইজমেন্টটা হওয়া উচিত, বা মানুষকে জানানো উচিত যে আইনিভাবে তোমরা কোন কোন নথি তোমাদের প্রয়োজন আছে,
কোন কোন নথি থাকলে তাকে কোনো বিপদের সম্ভাবনা হবে না বা তাকে ছুটে বেড়াতে হবে না, এইটা কিন্তু প্রচার একদমই হয়নি। এসআইআর হবে, এর আগেও শুনেছিলাম আমরা এনআরসি হবে করে পরবর্তী ক্ষেত্রে এনআরসি বন্ধ হয়ে গেছিলো। এখনও এসআইআর হবে করে অনেক জায়গায় বিচারপতিদের মুখেও শুনছি যে এরকম কোনো ভুল হলে এসআইআর বন্ধ হয়ে যাবে, যার ফলে মানুষ কিন্তু প্রথম থেকে দ্বিধাভাবুক্ত ছিল এসআইআর নিয়ে। তারপর যখন এসআইআর শুরু হলো মানুষ কিন্তু একদম দিশাহীন হয়ে পড়লো। যারা শিক্ষিত মানুষ, যারা জানতো যে আমাদের এই সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে, তারা কিন্তু সযত্নে সেই সমস্ত ডকুমেন্ট রেখেছে। তাদের সে কোনো কাস্ট বলে নয়, অনেক হিন্দু অনেক মুসলমান প্রত্যেকেরই আমরা দেখেছি। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি মাইনরিটিদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি মানুষের তাদের কিন্তু সমস্ত কাগজপত্র সঠিক আছে। যেগুলো অনেক মানুষ আছেন যারা প্রান্তিক মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের দিন আনতে মানে নুন আনতে পান্তা ফুরোই অবস্থা। তারা নিজেদের রুজি রোজগারের জন্য তারা এত বেশি সকাল থেকে সন্ধ্যা অবধি পরিশ্রম করে চলেন যে তারা কোথায় কাগজ কোথায় কী রাখতে হয় না হয় তারা ভালোভাবে জানেন না, যার ফলে তারা কাগজ ঠিকভাবে রাখতে পারেনি এবং এখন অকুলে পড়েছেন। তাদের হয়তো সঠিক কাগজ অনেকের আছে, কিন্তু সময় মতো না থাকার জন্যে তারা সময় মতো জমা দিতে পারছেন না। এই করে অনেক মানুষকে ভুগতে হবে। তো আমরা চেষ্টা করছি, আইনি দিক থেকে তাদের সাহায্য দেওয়ার চেষ্টা করছি যে সঠিক ভোটার যদি কোনো ক্রমে কোনো কারণের জন্যে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়, তাকে যাতে আইনি সহায়তা দেওয়া যায় এবং তার নাম যাতে আবার নতুন করে ভোটার লিস্টে তোলা যায় তার ব্যবস্থা আমরা করব। আমি এই বিষয়ে ম্যামের কাছে আসবো। এসআইআর তো না হয় হলো, কিন্তু আরও যেগুলো সাধারণ আইনি জ্ঞান, যেগুলো সম্পর্কে আমরা সত্যি কিছু জানি না, কোন কোন জ্ঞান থাকাটা আপনার মনে হয় যে প্রয়োজন একটা সাধারণ মানুষের, যাতে করে পরবর্তীকালে কোনো অসুবিধায় না পড়তে হয়? প্রথমত তো সাধারণ মানুষের নিজে যে জন্ম হয়েছে, জন্মের যে কাগজ বা আমরা যে এই দেশে বাস করছি তার কাগজ, ভোটার লিস্ট, যাদের ভোটার হয়নি তাদের বার্থ সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো কালেক্ট করা। যারা যে জায়গায় আছে সেই জায়গার রেসিডেন্সিয়াল কোনো কাগজপত্র থাকলে বা তার ফ্যামিলির যদি বাড়ির বাবা মা তাদের যে ডকুমেন্টস সেইগুলো কালেক্ট করা। এখন যেমন আমরা দেখতে পাচ্ছি যে অনেকজনের নিজেদের ডকুমেন্টস আছে কিন্তু বাবাদের ডকুমেন্টসই কিছুই নেই। যেমন তখনকার দিনে তো আধার ছিল না, বাট ভোটার কার্ড ছিল বা তারা এত বছরের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো নাম তুলেছে, সেই কাগজগুলো মিনিমাম কালেক্ট করা। যদি অরিজিনালও না পাই 2-3 কপি জেরক্স রাখা, বা যে জায়গায় বাস করতো সেই জায়গায় যে আমাদের কাউন্সিলর তাদেরও কিছু ডকুমেন্টস সাবমিট করে, হ্যাঁ যে মানে পরিচয়পত্র, সেইগুলোও কালেক্ট করাটা খুব দরকার। কেন কি আমরা যে এই দেশে আছি তার একটা কাগজ, যে না আমাদের এইখানে আমাদের বাসস্থান বা আমাদের জন্ম হয়েছে বা আমরা এত বছর ধরে আছি, যে কোনো কাগজ কিন্তু এখন রাখাটা খুব প্রয়োজনীয়। তাহলে এই যে ভয় ভীতিটা, সেইটা কাটানোর আপনি কি টিপস দেবেন? দেখুন, ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেকটা মানুষের যখন জন্ম হয়েছে কিছু না কিছু ডকুমেন্টস থাকে। আমরা যখন এত বছর ধরে এই দেশে বাস করছি, আমরা এই দেশের নাগরিক, সেই কারণে আমাদের নাগরিকত্বর তো কাগজ আছে। হয়তো আমরা এই মুহূর্তে সেটা জোগাড় করে উঠতে পারছি না বা কারো কাছে পুড়ে গেছে, কারো কাছে হয়তো মিসপ্লেস হয়ে গেছে, কিন্তু আমরা কোনো না কোনোভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও জড়িত, আমরা কিন্তু মানে সরকারি আমরা সুবিধাও পাই, রেশন পাই, সেহেতু কোনো না কোনোভাবে আমরা নথিবদ্ধ আছি। সেইগুলো আমাদের ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখতে হবে যে কোথায় গেলে পাবো, কিভাবে পাবো, সেই জায়গাগুলোতে সঠিক জায়গায় যেতে হবে এবং সঠিক পরামর্শ নিতে হবে, সেগুলো কালেক্ট করতে হবে এবং নিজের কাছে রাখতে হবে। একদমই। এবার একটু স্যারের কাছে আসি। কোনো মানুষ একটা আইনি জটিলতায় পড়েছে, একটা আইনি সমস্যায় পড়েছে, এবার তার দিক থেকে প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত, কেমনভাবে সে শুরু করবে? দেখুন, আইনি ঝামেলা বলতে দু ধরনের বোঝায়। এক, মানুষ নিজে মামলা করে একটা আইনি সমস্যার মধ্যে জড়ায়, বা অন্য কেউ মামলা করেছে তাকে জড়ানো হয়েছে সেই জন্য সমস্যা জড়ায়। প্রথম যদি আমি দেখি যে আমি একটা কোনো কেস করতে চাইছি, আইনি সাহায্য বা পরামর্শ নিতে চাইছি, সেক্ষেত্রে যদি ক্রিমিনাল কেস হয় তাহলে মানুষকে প্রথমে একটা এফআইআর করতে হবে। এফআইআরের তথ্যটা যেন কোনোভাবেই বিকৃত করা না হয়। অনেক সময় করে মানুষ এসেছে, অমুক লোক যেলো আমার ঘরের দিয়ে পাশে দিয়ে পেরোচ্ছিল, আমাকে গালাগাল করলো, আমি প্রতিবাদ করতে গেলাম, লোহার রড দিয়ে আমার মাথা ফাটিয়ে দিল, আমার মাথায় 7-8খানা সেলাই হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। পরে দেখা যায় কেস চলাকালীন এ পুরো ঘটনার সঙ্গে কোনো বিবরণী মিলছে না, কোনো সাক্ষীর বয়ান মিলছে না। কাজেই প্রথম কথা হচ্ছে, যখন আমি এফআইআরটা করব সঠিক তথ্য জানাতে হবে, সঠিক তারিখ জানাতে হবে, সঠিক সময় জানাতে হবে এবং সেই সময়ে কারা কারা সেইখানে উপস্থিত ছিল তাদের নাম বলতে হবে। তাহলে আগামী দিনে পুলিশ যখন সাক্ষ্য গ্রহণ করবে 161 সিআরপিসিতে, তখন সেই সমস্ত সঠিক লোকেদের নাম দেবে এবং তাদের স্টেটমেন্ট তুলে ধরবে, যাতে কেসটা আমাদের কোর্টে প্রমাণ করতে সুবিধা হয়। আমরা কোর্টে অনেক ক্ষেত্রে দেখেছি প্রচুর কেস হচ্ছে,
কিন্তু ম্যাক্সিমাম কেস অ্যাকুইটেল মানে খালাস পেয়ে যাচ্ছে। তার কারণ এই একটাই, যে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না, সঠিক সাক্ষীরা সঠিক বয়ান দিচ্ছে না। এমন ধরুন আমরা দেখছি অনেক ক্ষেত্রে বধূ নির্যাতনের মামলায় স্বামী অত্যাচার করেছে, তার সঙ্গে স্বামীর হয়তো ভাই বা দাদা বা কাকা তারা থাকে বাইরে, অনেক দূরে থাকে, তাদের নামকেও জড়িয়ে দেওয়া হয়েছে, নিয়ে একটা মিথ্যা পরিবেশ তৈরি করা হয়েছে। যখন সাক্ষী আসছে তখন দেখা যাচ্ছে সে 200 কিলোমিটার দূরে ছিল, সে হয়তো কোনো জায়গায় চাকরি করছে, সেই একটা তার কাগজ জমা দিল যে ওই দিন সে ঘরে ছিলই না, অথচ সেই দিন মারধর করার জন্য তার নাম জড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কেসগুলো জজ সাহেব বুঝতে পারেন যে কেসগুলো বানানো কেস, এই পুরো কেসটাই বাতিল হয়ে যায়, খালাস পেয়ে যায়। তখন অনেকে বলেন এই কোর্টে গিয়ে কোনো বিচার পেলাম না। এই ধরনের কেসগুলো না হয় বাঞ্ছনীয়। সঠিক তথ্য দিয়ে, সঠিক প্রমাণ দিয়ে, সঠিক সাক্ষী দিয়ে যদি কেউ মামলা শুরু করেন তাহলে তার হয়রানি কম হবে, তিনি সঠিক বিচার পাবেন। আর তাকে যদি কেউ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় বা অন্য কোনো কেসে জড়িয়ে দেয়, তখন তার সঠিক যে তথ্যগুলো, সেই তথ্যগুলো তাকে জোগাড় করে যিনি ইনভেস্টিগেশন অফিসার আছেন তার সঙ্গে দেখা করে সেই সমস্ত কাগজপত্র জমা দিতে হবে। পুলিশ যদি তার কথা না শোনে তখন কোর্টে এসে সেই সমস্ত তথ্য জমা দিলে সে অনেক অব্যাহতি পাবে। এই গেল ফৌজদারি। এবার যদি জমি সংক্রান্ত, নথি সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে, জমি সংক্রান্ত ব্যাপারে দেখছি এখন আমরা যেটা দেখছি, ল্যান্ড ডিপার্টমেন্টের অনেক ভুলের কারণে বা অনেকটা বোনাফাইড মিস্টেকের কারণে একজন জমি, তার দাদুর জমি ছিল, সে ন্যাচারাল জানে দাদুর জমিটা বা তাদের বাবার নামে ছিল, বাবার জমিটা সে পেয়েছে, বাবা মারা গেছে, তার জমি আছে, সে জমি দেখতেও যায় না, সে জায়গা দেখতেও যায় না, দীর্ঘদিন ধরে জমি আছে। হঠাৎ সে শুনতে পেল তার জমিতে কিছু লোক এসে খোঁড়াখুড়ি করছে, মাপামাপি করছে। কি ব্যাপার সে জানতে গিয়ে দেখলো যে সেই জমিটা নাকি তার বাবা বিক্রি করে দিয়েছে। তার বাবা যখন বিক্রি করেছে তার আগে কিন্তু বাবা মারা গেছে। অন্য লোককে ভুয়ো লোক সাজিয়ে তার নামে ছবিটা ভুল ছবি দিয়ে এক শ্রেণীর অফিসারদের সঙ্গে, এক শ্রেণীর দালালদের সঙ্গে কনাইভেন্স করে তার জায়গাটা মিথ্যাভাবে রেজিস্ট্রি করে দিয়ে অন্য লোকের নামে রেকর্ডও পর্যন্ত হয়ে গেছে। তখন তাদেরকে কোর্টে আসতে হবে, বিআরআর অফিসে যেতে হবে, রেকর্ড সংশোধনী মামলা করতে হবে, সেই মামলার নথিপত্র জমা দিয়ে তাকে প্রমাণ করতে হবে যে না, যেই জায়গাটা জমি বিক্রি হয়ে গেছে বলছে সেটা আদপেই বিক্রি হয়নি, এটা মিথ্যা করে এটা সাজিয়ে করানো হয়েছে। তখন সে কোর্টে রিলিফ পাবে। একেবারে। এবার একটু ম্যামের কাছে আসবো। এফআইআর মানুষ, স্যার যেটা দিয়ে শুরু করলেন যে ভয় পায় পুলিশকে, পুলিশ স্টেশনে গিয়ে একটা ছোট জিডি করতে বা এফআইআর করতে মানুষ কিন্তু সত্যিই ভয় পায় যে পরে কি হয়রানি হবে। তো এফআইআর কিভাবে করবে মানুষ যেন ভুল না হয়, যেন পরবর্তীকালে তাকে কোনো রকম হয়রানি, কোনো রকম হ্যারাস না হতে হয়, কিভাবে সে শুরু করবে একটা এফআইআর বা একটা নর্মাল যদি জেনারেল ডায়েরিও বলি? প্রথমত এটা লিখিত অভিযোগ, মৌখিক নয়, লিখিত আকারে জানাতে হবে। যে এফআইআর করছে তার নাম, তার বাবার নাম বা তার হাজব্যান্ড হোক বা স্বামী হোক, তার ফুল অ্যাড্রেস দিয়ে মেনশন করতে হবে। কার বিরুদ্ধে অভিযোগ করছে তার পুরো রেফারেন্সটা দিতে হবে, এবং যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনার পক্ষে এসে তিনি এফআইআরটা করছেন সেই ঘটনার কিছু বিবরণটা দিতে হবে। বিবরণ দেওয়া মানে এটা নয় যে না আজকে আমাকে মারলো, কী কারণে মারলো, সকাল থেকে উঠলাম, ঘুমালাম, তারপরে তাকে দরজা খুললাম, সে এলো, এরকম না। যে ঘটনাটা ঘটেছে, হয়তো আমাকে মারলো, কিভাবে মারলো, কোথায় লাগলো, কতটা ইনজিওর হলেন, বা তারপরে আপনি যদি ইনজিওর হয়েছেন তাহলে হসপিটাল গেলেন কি না, বা কী অস্ত্র দিয়ে মারলো, মানে পুরো এই যেটা আমাদের ঘটনা ঘটেছে সেই ঘটনার বিবরণ, কখন ঘটেছে, সময়টা, কোন স্থানে ঘটেছে সেটা, আশেপাশে যদি কেউ দেখে থাকে বা আপনাকে যারা বাঁচিয়েছে, যারা উদ্ধার করে কোথাও নিয়ে গেছে, হসপিটাল হোক বা থানায় হোক, সেই মানুষগুলোর নাম স্পেসিফিক্যালি মেনশন করে, এবং আপনি কি রিলিফ চেয়েছেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বিষয়ে। সেটা দেওয়ার পর আমরা যখন একটা অভিযোগ আকারে দায়ের করি, সেটা জিডি হোক বা এফআইআর, আমরা যখন থানায় জমা দিই সেটা যেন অতি অবশ্যই লিখিত আকারে হয়, এটা রিসিভ কপি যেন আমরা নিই। তবেই, কেন কি আমরা একটা দিয়ে দিলাম, তার পক্ষে কি হলো না হলো কিন্তু আমরা জানতে পারবো না, কিন্তু যখনই আমরা ওটা জমা দেবো এবং থানা থেকে আমাদের একটা রিসিভ কপি দেওয়া হবে, তখন আমরা কিন্তু ওইটার পক্ষে গিয়ে ওই কাগজটা নিয়ে গিয়ে আমরা ওটার বলতে পারবো যে এটা যে আমি দিয়েছি তার পরিপ্রেক্ষিতে আমার কী কী ঘটনার স্টেপ নেওয়া হয়েছে। যদি থানায় গিয়েও এটা সুফল না পাওয়া যায় তাহলে আমি অতি অবশ্যই বলবো তাদেরকে আইনি সহযোগিতা নেওয়া উচিত। তাহলে কিন্তু সে কোনোভাবেই ভয় বা ভীত হবে না, এবং তার যে ঘটনাটা ঘটেছে তার ন্যায্য বিচার সে পাবে। এই প্রসঙ্গে একটা কথা বলি ম্যাডাম, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ অভিযোগ নিয়ে এসছে, থানা তাকে ঘুরিয়ে দিচ্ছে, থানা কমপ্লেনটা নিতে চাইছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায়।
এবং মানুষ নাজেহাল হয়ে পড়ে এবং লাস্টে বিরক্তি হয়ে থানা যায় বন্ধ করে দেয়, অনেক রিলিফও পায় না, সত্যিকারের ঘটনা কিন্তু। যার ফলে এখন নিয়ম হয়ে গেছে যে কোনো মানুষ যদি মনে করে থানায় গিয়ে তার কমপ্লেন নিচ্ছে না, সঙ্গে সঙ্গে তিনি ঘরে বসে অনলাইনে মেলের মাধ্যমে থানাতে কমপ্লেন করে দিতে পারেন, সেটা সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড হয়ে যাবে এবং তার রিলিফ তিনি পাবেন। একেবারে এই তথ্যগুলো আমাদের জানা সত্যি খুব দরকার, যাতে মানুষ ভয় না পায়, মানুষ যাতে কোনোভাবেই আইনকে ভয় না পায় এবং সুরাহা পেতে যেন কোনোভাবেই পিছপা না হয়। ভয়ের কথা যখন এলাম, তখন ইতিমধ্যে একটা ভয়ঙ্কর জিনিস আমাদের চারিপাশে ছড়িয়ে গেছে, সেই ক্রাইমটা হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম থেকে সাধারণ মানুষ কিভাবে নিষ্পত্তি পাবে, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবে? এখন সাইবার ক্রাইম যতটা ছড়াচ্ছে ভবিষ্যতে আরও ছড়াবে, কারণ হচ্ছে আমরা এখন বেশিটাই অনলাইন বেসিস হয়ে গেছি, আমাদের ফোন অনলাইন বেসিস হয়ে গেছে, নেটে ট্রানজাকশান আমরা করছি, ডকুমেন্টসিয়ালি আমরা প্রুফ ফোনের মধ্যে অনলাইনই রাখছি। প্রথমত তো আমার এটা মনে হয় যে মানে আমার ওপিনিয়ন যে যারা মনে করুন এই যে ফটো আসছে, আমরা এত পোস্ট করি, ফেসবুকে রিল দেখি, হ্যাঁ কেউ ফটো পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপে, তো আমাদের প্রথমেই ওটাকে ক্লিক করে খোলা উচিত নয়, কেন কি অনেক ফটোর মাধ্যমে আমরা জানি না কোড করা থাকে, যাতে আপনাদের কিন্তু ওটাতেও ওইভাবে আপনাদের ফোনের মাধ্যমে ঢুকে ফোনের সমস্ত ডাটা তারা কিন্তু কালেক্ট করতে পারে। সেই কারণে আমাদের সাইবার ক্রাইমের ক্ষেত্রে গেলে প্রথমে বাঁচতে গেলে আপনাকে ওই যে ফটোটা এলো, ইমেজটা এলো, আপনি যদি ফোনে ডাইরেক্ট না খুলে আপনার ল্যাপটপে ওটাকে ট্রান্সফার করে আপনি খোলেন, তাহলে কিন্তু ওই জায়গা থেকে আপনার বাঁচার একটা সম্ভাবনা আছে। আপনার ফোনে একটা ওটিপি এলো, ওটিপিটা আপনি কাউকে শেয়ার করবেন না কখনোই, ওটা খুলে লিঙ্ক খোলারও দরকার নেই, লিঙ্কে যাওয়ার অনেক সময় আসে কি www.com এই লিঙ্ক এলো, সেই লিঙ্কগুলোতে গিয়ে কখনো ওপেন করবেন না। অনেক সময় আসে ফ্রড কল, যে ম্যাডাম আপনার এই অফার এসছে, আপনি এইখানে গেলে আপনি এত টাকা, এই লিঙ্কটায় গেলে আপনি এত টাকা অ্যাচিভ করবেন, বা আপনি একটা ট্যুর পাবেন, বা আপনার নামে একটা পার্সেল এসছে আপনি এটা খুলতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু, এই প্রলোভনগুলোতে আপনারা যদি ধরা দেন নিজেকে, তাহলে কিন্তু বিপদ, আপনাদের কপালে বিপদ আছে। সেহেতু এই জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। যদি আননোন নাম্বার থেকে দেখছেন যে একটা কল আসছে, আপনার ডিটেলস চাইছে, সেইগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, স্ক্যাম কলগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং আপনার যে ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো কখনোই ফোনে আপনাদের ওটিপি বা আপনাদের পাসওয়ার্ড ফোনে সেভ করবেন না, কারণ কি ফোন কিন্তু যখন তখন হ্যাক হতে পারে। সেহেতু আপনারা ওগুলো রিটিন ফরম্যাটে ডায়েরিতে লিখে রাখাটা আপনাদের কাছে খুব সুবিধার হবে, যেন ওটা কোনোভাবেই পাবলিক না হয়। আরেকটা জিনিস যেটা আমরা অনেকজন ভাবি যে না, কোনো হয়তো আমাদের কাছে কোনো গোপন জিনিস আছে বা কোনো ওটিপি আছে বা পাসওয়ার্ড আছে, আমরা গুগলে হয়তো সেই মুহূর্তে আমরা ফোনে টাইপ করে রেখে দিলাম, পরে আমরা হয়তো ভাবি যে না ডিলিট করে দেবো, কিন্তু সেটা ডিলিট কিন্তু হয় না, ওটা কিন্তু গুগল ড্রাইভে গিয়ে সেভ হয়, ওটা কিন্তু রিকভারি করা যায়। তার জন্য ফোনে কোনো রকমই নিজেদের পার্সোনাল বা প্রাইভেট কোনো জিনিস বা কোনো পিন টিন এগুলো সেভ রাখবেন না, এগুলো কিন্তু আপনাদের পরে ভবিষ্যতে এগুলো ক্ষতি করতে পারে। আর ফোন কলগুলো এড়িয়ে যাবেন। একদমই। এবার আসি নারীদের ক্ষেত্রে। সাইবার অ্যাটাকটা কিন্তু অনেক বেশি হয় আপত্তিজনক ছবি দিয়ে, বা এখন তো এআইয়ের যুগ, অনেক রকমের ডিফ্যামিনেশন করা হয়, তাকে আপত্তিকর মেসেজ বলুন বা আপত্তিকর ছবি বলুন, সব কিছু পাঠিয়ে একটা ব্ল্যাকমেলিংয়ের একটা সিস্টেম কিন্তু চলে আসছে। সেক্ষেত্রে মহিলারা নিজেদেরকে কিভাবে সচেতন করবেন, সুরক্ষিত রাখবেন? দেখুন, এখন যদি আমরা বলি যে 80s লাইফ আমরা লিড করব, সেটা কখনোই সম্ভব নয়। আমরা এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ মেয়েরা, প্রত্যেকটা মুহূর্তে যা করি না কেন সেটা কিন্তু আমরা পোস্ট করতে খুব ভালোবাসি, নানান ধরনের সেজে। আগেকার দিনে কি হতো, ফটোও ছিল না, সেটার কোনো মানে এআইয়ের মাধ্যমে কোনো খারাপ দিকও ছিল না। আমরা যেহেতু এখন ফটো পোস্ট করি, ওটা কখনো আমরা হাইড করে দিতে চাই না, আমরা চাই যাতে সবাই দেখুক, বা তাদের যোগাযোগ মাধ্যমটা এখন কিন্তু ফেসবুক হয়ে গেছে, এখন কেউ কারোর সঙ্গে গিয়ে ডাইরেক্ট ইন্টারাক্ট হয় না, ফেসবুকের মাধ্যমে ইন্টারাকশনটা হয়। সেই কারণে আমাদের ফটো তো পোস্ট করতে হবে, ওটা তো কোনোভাবে বন্ধ করা সম্ভব নয়। কিন্তু এটা এড়াতে গেলে যদি দেখি যে হ্যাঁ এটা আমার অরিজিনাল ছবি নয়, এটা আমাদের এআই এডিট করা ছবি, তাহলে আমাদের সাইবার সেল আছে, সেখানে যাওয়া উচিত, এবং সেই ছবিটা যেটা আমাদের পাবলিক হয়েছে সেটা স্ক্রিনশট এবং ডিটেলসটা নিয়ে তাদেরকে দেওয়া উচিত যে আমার ফটোটাকে, ফেসটাকে নিয়ে এই জিনিসটা করা হচ্ছে, তাতে আমার কিন্তু হ্যাম্পার হচ্ছে, লাইফ হ্যাম্পার হচ্ছে, ইমেজ হ্যাম্পার হচ্ছে, এবং সোশ্যাল ইমেজটা বিশেষ করে হ্যাম্পার হচ্ছে। তো আইনি সাইবার সেলে গেলে ওরা সবটা ডিটেক্ট করে আপনাকে কিন্তু সুফল দেবে। এবার আসি মহিলা সম্পর্কিতই যখন
এলাম প্রশ্ন, তখন মহিলা সম্পর্কিতই কিছু আইনি সুরক্ষা নিয়ে আসি। ছোট করে আমি জাস্ট হেডিংগুলো বলবো, আপনি বলবেন যে কিভাবে মেয়েরা এর সুরাহা পেতে পারে। প্রথমে আসছি বাল্যবিবাহ, বীরভূমে যেটা জলজল করছে বাল্যবিবাহ নিয়ে। কি বলবেন, কিভাবে বাল্যবিবাহ হচ্ছে সেটা আমরা মানে সাধারণ মানুষেরা কিভাবে আটকাবো, আর বাল্যবিবাহ হলে কি কি হতে পারে সেগুলো আমরা জানি, বিশদে সবাইকে জানানোর জন্য যদি জানান। দেখুন, বাল্যবিবাহ আগে যে হারে হতো এখন কিন্তু অনেকটাই কমে গেছে। আমাদের কন্যাশ্রী, রূপশ্রী, 18 বছর যাতে না হয়, বাল্যবিবাহ যাতে আটকানো যায়, সেটার কিন্তু একটা ব্যবস্থা দিদি খুব ভালোভাবে গ্রহণ করেছে। যাতে এইটার অনেক সময় হয় মেন তাদেরকে আমি দোষ দেবো না, ফ্যামিলিকে, কেন কি বাবারা অনেক নিরুপায় হয়েও অনেক সময় দেয়, অনেক সময় উপায় থাকে, অনেক সময় উপায় থাকে না, কারণ কি তাদের আর্থিক দিকটাও একটা বড় ব্যাপার, কেন কি একটা মেয়েকে রাখা, তার ভরণ পোষণ করাও সম্ভব হয় না। সেই কারণে প্রত্যেকটা স্কুলে কিন্তু এখন দেখবেন স্কুলে যাওয়া ম্যান্ডেটরি হয়ে গেছে। স্কুলে গেলে সাইকেল দিচ্ছে, সবুজ সাথী, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, যাতে 18 বছর না হওয়া অবধি, 18 বছর পেলে পাবে। তার মানে কি আমাদের একটা দেওয়াই হচ্ছে যে মেয়েটাকে 18 বছর তাকে পড়ানো হয়, তাকে শিক্ষিত করা হয়, যাতে পরে সমাজ জগৎটা, যাতে মাদের মানে মেয়ে মানে মা মানে একটা জন্ম সৃষ্টি করছে, সেই সৃষ্টিটা যেন সুন্দর হয়, শিক্ষিত হয়। সেই কারণে কিন্তু আমাদের এই প্রকল্পগুলোও আছে, এই প্রকল্পগুলোও ফলো হচ্ছে। কিন্তু যদি দেখি যে না, স্কুলেও দেখেছি 18 বছরের নিচে যদি কারোর বিয়ে হয়, অনেক সময় হয় কি পাশের লোক বা পাড়ার লোক যখন জানতে পারে, বা থানা পুলিশ তো জানতে পারলে সেটা ব্যবস্থায় নেয়, অনেক সময় স্কুল থেকেও যদি জানতে পারে তারাও কিন্তু স্টেপ নেয়, তারাও কিন্তু তাদের বাড়ি যায় বা থানায় জানায় বা তাদের লোকাল যে অথরিটি আছে তাদেরকে জানায়, সেই বিয়েটা কিন্তু আটকানো যায়। তো সেই কারণে আগে যে হারে হতো এখন কিন্তু অনেকটাই কমে গেছে তার মাত্রা। এবারে আসি ডোমেস্টিক ভায়োলেন্স, টিভি, যেটা প্রায়শই আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যায়, এমন নয় যে এখন উঠে গেছে, এটা কিন্তু দেখা যায়। সেটা পণ প্রথা হোক বা যে কোনো রকম গার্হস্থ্য সমস্যা হোক, ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু দেখতে পাচ্ছি আমরা। কি করব, মহিলারা কি করবেন, প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত মহিলাদের, এবং বাড়ির লোকদের কিভাবে কি সাপোর্ট করা উচিত? প্রথমত তো তাদের আইনি ব্যাপারগুলো নিজেদের জানা উচিত, যে তাদের কি কি রাইট আছে, তাদের কি কি অধিকার আছে, এবং তারা কি কিভাবে সেটা ব্যবহার করতে পারে। কারণ হচ্ছে দেখুন, আমরা যদি আইন ব্যাপারে নাই জানি তাহলে আমরা আইনের প্রয়োগ করতে পারবো না, বা আইনে কোথায় যেতে হবে, কার কাছে গেলে কিভাবে সুফল পাবো সেটা কিন্তু জানতে পারবো না। ওর জন্য প্রথমতই তাদেরকে ভয় পেলে চলবে না। আপনি একটা আইনি সহায়তার যে যারা আছেন কাছে, তাদের কাছে যান, উকিলবাবুদের কাছে, এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলুন, এবং আপনাকে দেখবেন সে আপনাকে গাইড করবে। আপনার গাইড নেওয়া মানে এটাই নয় যে আপনি কেস মামলা করুন, তার কাছে একটা রেফারেন্স নিন যে আপনার সঙ্গে এই ঘটনা ঘটছে, তার পরিপ্রেক্ষিতে আপনি কী কী করতে পারেন, আর আপনার কাছে কী কী আইন আছে, সেই জানাগুলো খুব দরকার। এবার একটু উল্টোটা আসি স্যার, যদি কোনো মহিলা সাজিয়ে বলে যে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছি এবং স্বামী বা শ্বশুর বাড়ির বিরুদ্ধে মামলা করছে, সেক্ষেত্রে সেই বাড়িটা বা সেই ব্যক্তিগুলোর কি করণীয়, কি করবে তারা? এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা দিস এ বার্নিং কোশ্চেন নাও ইন আওয়ার সোসাইটি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সামান্য ছোট্ট কোনো কারণে স্ত্রীর ইচ্ছা নয় তার স্বামীর সঙ্গে সংসার করার, সেই কারণের জন্য সে একটা মিথ্যা মামলা করে দিচ্ছে, এবং সেটা অনেক ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মধ্যেও করছে, অনেকটা সময় বধূ নির্যাতনের মামলাও করছে, এমনকি দেখা যাচ্ছে যে অ্যাটেম্প টু মার্ডারের মামলা পর্যন্ত এর সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে, এবং তাদেরকে জব্দ করার জন্য শ্বশুরবাড়িকে অনেক আত্মীয় স্বজনের নাম হয়তো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা সত্যি খুব চিন্তার ব্যাপার। এই ব্যাপারে কিন্তু আগে দেখবেন আপনারা যে এই বধূ নির্যাতনের মামলায় যাদের নাম থাকতো তাদেরকে জামিনই দেওয়া যেত না, তাদেরকে জেল খাটিয়ে তবে ছাড়তো। এটা এখন এত বেশি জজ সাহেবদের বা বিচার ব্যবস্থার নজরে এসেছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত এখন নতুন নতুন যে রায় দিচ্ছেন তাতে দেখছি আমরা যে এই সমস্ত ক্ষেত্রে বাড়ির আত্মীয় স্বজন যারা দুঃসম্পর্ক আছে তারা তো প্রথম রেটেই আগাম জামিন পেয়ে যাচ্ছেন। অনেক ক্ষেত্রেই যখন দেখা যাচ্ছে যে না, তার কোনো মেডিকেল নেই, তার এগেনস্টে সেরকম কোনো প্রমাণ নেই, সেরকম কোনো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন নেই, সেক্ষেত্রে কিন্তু স্বামী পর্যন্ত জামিন পেয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেক রিলিফ কিন্তু বর্তমান কোর্ট দিচ্ছে। একেবারে আইনের যেন কোনোভাবেই আমরা অপব্যবহার না করি, সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষদেরও কর্তব্য। আরেকবার আসি ম্যাডামের কাছে, পরবর্তী টপিকটা হচ্ছে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা। মেয়েরা কিভাবে, কোন আইনি পথে যাবে, কি করবে, প্রথম পদক্ষেপটা তাদের কি হওয়া উচিত?
যদি এরকম কিছু ঘটনা ঘটে? আপনি যে জায়গায় কর্ম করতে চান ওখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রত্যেকের থাকে। আপনাদের উমেন সেলস যদি থাকে, উমেন সেলেরও কিন্তু একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে। তাকে কিন্তু প্রথমেই জানানো উচিত যে আপনার সঙ্গে কী ঘটনা ঘটেছে। এবার সেই জানানোর পরে যদি আপনি কোনো ফ্রুটফুল রেজাল্ট পান তাহলে তো হয়েই গেল। যদি না পান তাহলে আপনাকে পুলিশ প্রশাসনের কাছে যাওয়া উচিত। যদি পুলিশ প্রশাসনের কাছ থেকে সুফল পান আর যদি না পান তাহলে আপনাদের আইনি সহায়তা নেওয়া উচিত। একেবারেই। এরপর অ্যাসিড অ্যাটাক এবং পণ প্রথা দুটোকে একসঙ্গেই আমরা ইনক্লুড করছি। অ্যাসিড অ্যাটাক প্রথমে, তারপর পণ প্রথা। দেখুন, অ্যাসিড অ্যাটাক বলতে গেলে আমরা তো কখনোই জানবো না যে হঠাৎ করে আমার কাছ থেকে অ্যাসিড অ্যাটাক হতে পারে। তাহলে প্রিভিয়াস কোনো রেকর্ড থাকতে পারে, হয়তোবা আপনাকে কেউ ফলো আপ করতে পারে, বা আপনার হয়তো কোনো শত্রু থাকতে পারে। সেই জায়গাতে দেখুন, গেলে বা ঘটনা ঘটছে সেটা কারোর হাতে থাকে না, ওটা আনসার্টেনলিভাবেই ঘটে। কিন্তু ওই ঘটনাটাকে এড়িয়ে যাওয়ার জন্য আপনাকে নিজেকে সচেতন হতে হবে। এমন কোনো জায়গায় আপনি যাবেন না যে জায়গাগুলো বিপজ্জনক, সেই জায়গাগুলো এড়িয়ে যেতে হবে। এবং ঘটনার যেন ঘটার পর সমস্ত কিছু আপনাকে যদি ঘটে, আনলাকিলিভাবে ঘটে যায়, তাহলে আপনাকে আইনি সহায়তায় যেতে হবে, পুলিশ প্রশাসনের সহায়তা নিতে হবে। পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়ার পর আপনার যদি মনে হয় যে না, আপনি ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন না, তাহলে কোর্টে আপনি উকিলবাবুদের সহায়তা নিতে পারেন। একেবারেই। ডাউরির ক্ষেত্রেই তাহলে সেমভাবেই মেয়েরা এবং মেয়েদের যে পরিবার, তারা কিন্তু ডাউরি নেওয়া আর ডাউরি দেওয়া দুটোই কিন্তু ক্রাইম। আমরা এটাকে এখন বলে দিয়েছি যে না, গিফট দিচ্ছি, সেটাও কিন্তু ঠিক না। কারণ হচ্ছে একটা বাবা তার মেয়েকে বিয়ে দিচ্ছে মানে তার বাবা মেয়েকে দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। তো ডাউরি নেওয়া যেমন ক্রাইম, দেওয়াও ক্রাইম। বাট এখন আমাদের যে সমাজে আছি হয়তো অনেকটাই দেওয়া নেওয়া চলে, কিন্তু সেটা যদি বেড়ে যায়, নিজের মানে স্বেচ্ছায় দেওয়া আর একটা হচ্ছে জোর করে দেওয়া, দুটো ব্যাপার। স্বেচ্ছায় কেউ কারোর মেয়েকে দিতেই পারে, বা তার মেয়েকে সাজিয়ে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জোর করে কেউ কাউকে কখনো দিতে পারে না। জোর করে যখনই হয় তখনই আপনাকে ওই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করা মানে এটা নয় যে আমি ঝগড়া করলাম, ঝামেলা করলাম, সেটা নয়। আপনি ওটাকে প্রোটেস্ট করুন, আপনি সহজভাবে ওটাকে বলে বোঝান সবাইকে যে না, এটা নেওয়া উচিত নয়, দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যদি সেটা হচ্ছে তাহলে ভালো, আর যদি না হচ্ছে তাহলে আইনি সহায়তা নিতে হবে। একেবারেই। এবং আমি আশা করছি যে যে পয়েন্টগুলো ম্যাডাম একেবারে জানালেন দেখুন, সুষ্ঠুভাবে। এই ক্ষেত্রে একটা কথা আমি বলে দিই, ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে ডাউরির অ্যাকচুয়ালি বাংলা অর্থ হচ্ছে স্ত্রীধন। বিয়ের সময় বাবা মা তার মেয়েকে যে সমস্ত গয়না, অর্নামেন্টস ইত্যাদি জিনিসপত্র দেন, সেগুলোই হচ্ছে স্ত্রীধন। সেগুলো কিন্তু আমাদের বরাবর বিগত 100 বছর ধরে আছে এবং এখনও সেই প্রথা চালু আছে। এরপর দেখা যায় যে একটি কোনো ভালো ছেলে পাওয়া গেছে, সেই বাবা মা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য সেই ছেলের চাহিদা অনুযায়ী বা সর্বোপরি তার বাড়ির লোকের চাহিদা অনুযায়ী সমস্ত জিনিস মেটাতে শুরু করছেন। প্রথমে বলল মোটরসাইকেল, তারপর বলল গাড়ি চাই, তারপরে বলল বাড়ি চাই, তারপরে বলল ইত্যাদি চাই, ফার্নিচার চাই, ফ্রিজ চাই, টিভি চাই, ওয়াশিং মেশিন চাই, ইত্যাদি ইত্যাদি। তখনই আমাদের বুঝে নেওয়া উচিত যে বাড়িতে বিয়ে দিচ্ছি, মেয়ে আমার কমোডিটি নয় যে তাকে একটা দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। কাজেই সেখানে গার্জেনেরও উচিত এই রকম ফ্যামিলিকে নিশ্চয়ই তারা গ্রহণযোগ্য বলে মনে করবেন না, যেখানে তারা এইভাবে মেয়ের দরদাম তৈরি করে। এটা গার্জেনদেরও উচিত তাদেরকে প্রিভেন্টিভ মেজার নেওয়া। একেবারেই তাই। এবার স্যারের কাছেই আসবো। স্যার, একটু আগেই জমি সংক্রান্ত সমস্যার কথা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম। স্যার, এটা জানতে চাইবো যে জমি সংক্রান্ত কোনো সমস্যায় বা কোনো মামলা হলে প্রথমেই একটা সাধারণ মানুষের কোন কোন কাগজপত্র একেবারে প্রস্তুত রাখা উচিত? দেখুন, প্রথম যে কাগজ দরকার আছে, যে জায়গাটা আছে সেই জায়গার দলিল, সেই জায়গার সঠিক দলিল তার কাছে আছে কি না, এবং দলিল হয়ে যাওয়ার পরই তার রেকর্ড আছে কি না, আরওআর যেটাকে বলছে হাল সেটেলমেন্ট রেকর্ড, যেটা সরকারের ঘরে নথি, সেই নথি তার আছে কি না, সেই জায়গার তার খাজনা দেওয়া আছে কি না, আর সিএস আছে কি না, আরএস আছে কি না। এইগুলো যদি মোটামুটি একজনের থাকে জানা, তাহলে তার জমি জায়গা সংক্রান্ত কোনো বিপদই তাকে গ্রাস করতে পারবে না। এবার জমি সংক্রান্ত সমস্যা গড়াতে গড়াতে আমরা দেখলাম পরিবারের মধ্যে ঝগড়া, ঝামেলা, অশান্তি দিয়ে একটা মামলা। এই ক্ষেত্রে আইনি পথে সমাধান করতে গেলে কি কি করা উচিত, বা সেই মানুষটার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কিভাবে প্রথম স্টেপটা নেবে? দেখুন, এক্ষেত্রে সারা বাংলায়, সারা ভারতবর্ষেই শুরু হয়েছে এবং সারা বাংলাতেও বিভিন্ন জায়গায় হয়েছে, এখন আমাদের শিউরিতে চালু হয়নি। একটা ফ্যামিলি কোর্ট তৈরি হয়েছে।
সেই ফ্যামিলি কোর্টে এই সমস্ত বাড়ির যে সমস্ত সমস্যাগুলি, সেই সমস্যাগুলি নিয়ে সেখানে আলোচনা হচ্ছে, সেখানে সিদ্ধান্ত হচ্ছে এবং উভয় পক্ষের বসিয়ে মেডিয়েশন করা হচ্ছে। তাতে যদি না মেটে তখন তারা কোর্ট হস্তক্ষেপ করছে এবং কোর্টের বিচারের মাধ্যমে সেটাকে ফয়সালা করছে। কাজেই গার্হস্থ্য মামলা এখন চারিদিকে অনেক বেশি পরিমাণে বেড়েও গেছে এবং সেখানে আমাদের প্রোটেকশন অফিসারও আছেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তারা এসে ডিএমের অফিসে, উনি বসেন প্রোটেকশন অফিসার, সেখানে দরখাস্ত করে তার যে কী ঝামেলা, কী সমস্যা হয়েছে জানালে তিনি উভয় পক্ষকে ডেকে কিন্তু সমস্যার সমাধান করে দেন। ম্যাম, চাকরি ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয় বা কোনো অন্যায় হয়, যেমন ঠিক সময়ে বেতন পাচ্ছি না বা একটু বেশি ঝামেলায় জড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে সেই কর্মীটা কিভাবে ন্যায় পাবে, কি করবে? চাকরির ক্ষেত্রে বেতন পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই তার ডকুমেন্টস যদি কোনো ভুল থাকে বা কী থাকে, কী কারণে পাচ্ছি না সেটা আগে যাচাই করতে হবে প্রথমত, যে কারণটা কী। যদি নিজের দিক থেকে কোনো ফল্ট না থাকে, অফিসিয়াল সংক্রান্ত ইস্যু থাকে, তাহলে অফিসিয়ালিভাবে রিটেন নোটিশ করতে হবে এবং কমপ্লেন করতে হবে এবং জানাতে হবে যে আমার এই ঘটনাটা আমার সঙ্গে ঘটছে, আমি হয়তো দীর্ঘদিন হোক বা 2 মাস হোক আমি পাচ্ছি না, কী কারণে পাচ্ছি না এটা সুরাহা করে দেওয়া হোক। দেখুন, এটাতে কি হয়, একটা সরকারি ক্ষেত্রে তার কম বেশি বেতন এটা হতে পারে না, কারণ সরকারি নিয়ম অনুযায়ী তিনি বেতন পাবেনই। হয়তো তার কোনো কারণের জন্যে, তার কোনো কেসের জন্যে, সীমিত সময়ের জন্য তার হয়তো পেটা উইথহেল্ড হয়ে আছে, কিন্তু এই নয় যে তার বেতন বন্ধ হয়ে যাবে। এটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বেসরকারি ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে অনেকের বেতন হয়তো 5,000 টাকা আছে, সেটা বেড়ে 6,000 টাকা হওয়ার কথা, সেটা বাড়াচ্ছে না সে। সেক্ষেত্রে লেবার ল আছে, লেবার ডিপার্টমেন্ট আছে, সেখানে তিনি দরখাস্ত করলে লেবার ডিপার্টমেন্ট থেকে গিয়ে মালিককে ডেকে নোটিশ করিয়ে তার সমস্যার সমাধান করবেন। এবং রিসেন্টলি একটা শ্রম আইন নতুনভাবে Yes, বোধহয় yes, হয়েছে। হ্যাঁ, এই শ্রম আইনের আওতায় এখনও পর্যন্ত যদিও ইমপ্লিমেন্টেশন আমাদের এখানে হয়নি, তবু শ্রম আইন লাগু হলে মানুষ যে তার ন্যূনতম মজুরি, সেই মজুরি যেটা সরকার নির্ধারিত, সেটা যদি তাকে না দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেখানে লেবার ডিপার্টমেন্ট থেকে মালিককে ডেকে তাকে শোকজ করে সমস্যার সমাধান করবে। মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে কোর্টে মামলা মানেই সে বছরের পর বছর চলতেই থাকে। এই যে মিথটা, এটা কি সত্যি একটা মিথ স্যার, নাকি সত্যি যদি নাও হয় সেইটা কিভাবে মানুষ সামলাবে? দেখুন, এটা কতগুলো দিক আছে। যেমন একটা ক্রিমিনাল কেস যখন স্টার্ট হয়, ক্রিমিনাল কেস স্টার্ট হওয়ার পরে যদি অনেক অনেক আসামি থাকে, 20 জন 25 জন আসামি থাকে, দেখা যায় কেসের তারা কোর্টের রেকর্ডে আসতে আসতেই প্রচুর সময় লেগে যায়। 10 জন এলো, 5 জন ধরা পড়লো, 5 জন পড়লো না, 5 জন সারেন্ডার করলো, 5 জন লুকিয়ে বেড়াতে লাগলো। সেক্ষেত্রে কোর্টের একটা বিশেষ প্রসিডিওর আছে। তারা যদি সবাই কোর্টের আওতায় না আসে, তাহলে তাকে সরকার 3 বার 4 বার 5 বার সুযোগ দেওয়া হয় কোর্ট থেকে। তাতেও যদি না আসে, তখন তাকে অ্যাবসেন্ট করে দিয়ে তাকে প্রেজেন্ট ফর ফাইল ডিক্লেয়ার করা হয় এবং বাকি আসামিদের নিয়ে কেস স্টার্ট করা হয়। সেটা একটা দেরির কারণ। আরেকটা দেরির কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় এই কেসের যারা আয়ও আছেন তারা প্রচুর সাক্ষী, যেটা রিসেন্ট সুপ্রিম কোর্টও বলেছে যে সাক্ষীর সংখ্যা সীমিত করতে হবে। 25 জন 30 জন একটা কেসের সাক্ষীকে সমন পাঠানো হচ্ছে। সরকারি অফিসার তারা কেউ রিটায়ার করে গেছেন, কেউ ট্রান্সফার হয়ে গেছেন, ঠিক জায়গায় সমন যাচ্ছে না, তাদের আসতে টাইম লাগছে। এই তো অনেকে আসতে পারছেন না, বয়স হয়ে গেছে। তবে এখন চেষ্টা চলছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষীগুলোকে করিয়ে নিয়ে এসে যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কেসগুলোকে ফয়সালা করা যায়। সেই জন্য সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে, হাইকোর্টেরও নির্দেশ আছে, অবিলম্বে কাজও শুরু হয়ে গেছে। আশা করি আগামী দিনে খুব তাড়াতাড়ি কেস ডিসপোজাল হবে। একেবারে। এবার একটু ম্যামের কাছে আসবো। কোনো ব্যক্তি, তাকে ভুলভাবে বা ষড়যন্ত্র করে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, সেই ব্যক্তি নিজেকে বাঁচাবে কি করে, নিজেকে নিরাপদ রাখার তার কি কি স্টেপস হবে? এই যে ভুলভাবে ফাঁসানো হয়েছে বলছেন, যে হয়েছে, যদি দেখা যায় যে হ্যাঁ সমস্ত ঘটনা দেখার পর আপনার পক্ষে কি কি সাক্ষ্য আছে, সেই সাক্ষ্যগুলো কালেক্ট করতে হবে যে না আপনাকে কিভাবে বাঁচাতে পারেন, আপনি ওই ঘটনাটার মধ্যে জড়িত নয়, সেই যে সাক্ষীগুলো আছে বা যে প্রমাণগুলো আছে বা তথ্যগুলো আছে সেগুলো কালেক্ট করুন এবং যে মামলায় ওই মামলার যে আয়ও থাকবেন বা ওই আয়ও থাকবেন ওনার হাতে আপনি ওই ডকুমেন্টসগুলো দিন, যাতে আপনার ওই মামলাতে আপনি যে বেকসুর সেই প্রমাণগুলো দিয়ে তাকে বলুন যে না আমি এই ঘটনাভাবে জড়িত নয়। সেই আয়োকে দিলে এই ঘটনাগুলো থেকে আপনি উদ্ধার পেতে পারবেন, যদি না হয় তাহলে আপনাকে আইনি সহায়তা নিতে হবে। তাহলে একটা মানুষ কিভাবে বুঝবে যে আমি যে আইনজীবীর কাছে যাচ্ছি তিনি সঠিক আমার জন্য? কারণ
সাধারণ মানুষ আমরা তো কিছুই বুঝি না, সেই জ্ঞানটুকু আমাদের নেই। সেটা বিচার করব কিভাবে আমরা একজন সাধারণ মানুষ হিসাবে, সেটা কিভাবে দেখব, কি দেখা উচিত? প্রথমত তো হচ্ছে যে আপনার যে সমস্যাটা বলছেন সে কতটা গুরুত্ব নিয়ে শুনছে, এটা প্রথমত আপনাদের বোঝা উচিত যে আপনি যাকে বলছেন সে কতটা গুরুত্ব নিয়ে শুনছে এবং তারপরে সেই কার্যকারিতা কতটা করছে। আর আপনি একটা উকিলবাবুর কাছে ভরসা করে গেলেন, একদিন গেলেন, পরের দিন কিন্তু গেলেন না, তাহলে হবে না। তাদের দুজনের মধ্যে কমিউনিকেশন থাকাটা খুব দরকার। আর হচ্ছে পুরো সত্যি ঘটনা, একটা উকিলবাবুকে কিন্তু আপনাকে সমস্ত সত্যি ঘটনা বলতে হবে এবং সেই সুরাহাটা যেটা দিচ্ছে সেটা কিন্তু মানতে হবে। আপনি বলে দিলেন, উনি একটা বলল, কিন্তু আপনি ওইটা দেখছেন না, খেয়াল করছেন বা ওটা অ্যাভয়েড করে যাচ্ছেন, সেটা করলে হবে না। আপনি যখন উকিলবাবুর কাছে গেছেন, উকিলবাবুর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন এবং সে কি বলছে সেটা কিন্তু আপনাকে মানতে হবে এবং সে কতটা গুরুত্ব নিয়ে আপনার কথাটা শুনছে সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, উকিলবাবু আপনার প্রতি কতটা ডেডিকেটেড। একেবারে। এবং আমাদের এখানে লিগ্যাল এড সার্ভিসও চালু আছে। স্যারকে এই নিয়ে একটু প্রশ্ন করব। স্যার, মানুষ লিগ্যাল এড সার্ভিস নিয়ে একটু মানুষকে জানান, তারা কোথায় যাবে, কিভাবে সুরাহা পাবে, কিভাবে এই প্রসেসটা চলবে? দেখুন, লিগ্যাল এড সার্ভিস এখন সত্যি ফার্স্ট প্রায়োরিটি হয়েছে এবং এটা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে, হাইকোর্ট থেকে শুরু করে, স্টেট লেভেল থেকে শুরু করে এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে সব জায়গায় ডিএলএসের প্রচার প্রসার খুব বৃদ্ধি পাচ্ছে। একটা জিনিস আমরা দেখে গেছি, আমাদের মতন ভারতবর্ষের মতো দেশে বা বাংলার মতন দেশে আইনি যে বেড়াজাল, সেই বেড়াজালের মধ্যে মানুষ যখন পড়ে যায় তখন তারা সব্যশান্ত হয়ে যায়। অনেকে জমি জায়গা বিক্রি করতে হয়, অনেকে ছাগল গরু বিক্রি করতে হয়, নিয়ে কেস চালাতে হয় দিনের পর দিন ধরে। সেই জন্য সরকার থেকে ব্যবস্থা করা হয়েছে আইনি সহায়তা, সেটাই লিগ্যাল এড সার্ভিস বলছে। তার জন্যে আপনার জেলাতে আইনি পরিষেবা দপ্তর আছে, সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। এবার জানতে হবে যে আপনি কোন কোন বিষয়ে আইনি সহায়তা বিনা পয়সায় পেতে পারেন। আপনি নিজে কোনো মামলা করছেন, কোনো মানহানির মামলা করছেন, এক্ষেত্রে কিন্তু আপনি সহায়তা পাবেন না। আপনার আইনে তো সহায়তা পড়বে আপনার কেউ জায়গা জমি জোর জবরদস্তি দখল করে নিচ্ছে, আপনি আইনে তো সাহায্য পাচ্ছেন না, আপনি পয়সা খরচ করে লয়ার নিয়োগ করতে পারছেন না, পুলিশ আপনার কথা শুনছে না, তখন কিন্তু আপনি ফ্রি অফ কস্ট আইনি সহায়তা পাবেন। যদি দেখা যায় কোনো লোক, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, সে জেলে চালান গেছে, তারা পয়সা জোগাড় করতে পারছে না, বাড়ির লোক উকিলবাবু দিতে পারছেন না, জামিনের দরখাস্ত করতে পারছেন না, তখন তারা দরখাস্ত করলেই সঙ্গে সঙ্গে সরকার থেকে আইনি পরিষেবা দেওয়ার জন্য উকিলবাবু দাঁড়িয়ে থাকবেন, তিনি তাকে সাহায্য সহযোগিতা করবেন। এটা কিন্তু বর্তমানে খুব সুবিধা হয়েছে। সঠিক জায়গায় সঠিক সময়ে ঠিক দরখাস্ত করলে আপনি বিনা পয়সায় আইনি সহায়তা পাবেন। স্যারের তো এত বছরের একটা অভিজ্ঞতা। স্যার, আপনার অভিজ্ঞতা কি বলছে যে সাধারণ মানুষ ঠিক কোন ভুলগুলোই বারবার করছে, বারবার একই ভুল করে যাচ্ছে, আরও সমস্যায় জড়িয়ে পড়ছে? দেখুন, সব থেকে যেটা আমরা লক্ষ্য করেছি, একটা কেস কেউ করে দিল দম করে কাউরির কথা শুনে, সেই কেসটার কতদূর কী হলো না হলো সেটা তার আর কোনো মাথা ব্যথার কারণ রইল না। 2 মাস 4 মাস কেসটা কোর্টে এলো, চালালো, খবর নিল, তারপরে কিন্তু দীর্ঘদিন ধরে খবর নেই। আবার হয়তো সেই কেস কানেকশানে আবার কোনো গণ্ডগোল হলো, তখন আবার তিনি এসে কোর্টে সেই কেসটা নিয়ে অন্য একটা উকিলবাবুকে ধরে আবার তিনি তাকে লড়াই করতে চাইছেন। এইগুলো তাকে করলে চলবে না। আইনি পাপে চলতে গেলে তাকে কেসটার সঙ্গে লেগে থাকতে হবে, যতক্ষণ না তার ফয়সাল হোক তার উপরে একটা নজর রাখতে হবে এবং মনিটরিং করতে হবে। সেই মনিটরিং যদি সঠিকভাবে হয় আর সঠিকভাবে কেসে যদি মনিটরাইজ করা হয়, তাহলে নিশ্চয়ই তিনি সঠিক বিচারটা পাবেন। একটু ম্যাডামের কাছে আসি। একজন মহিলা আইনজীবী মানুষ, কিন্তু এখন উইমেন এম্পাওয়ারমেন্টের যুগ একেবারেই। তো এই মহিলা আইনজীবীর নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো কি কখনো মনে হয়েছে, ফেস করতে হয়েছে কখনো কিছু? আমরা এখন যে জেনারেশনে বাস করি সেখানে পুরুষ বা নারী কোনোটাই আলাদা করে কিছু নয়, সবটাই আমাদের ইকুয়াল। তার জন্য আমরা এত লড়ছি ইকুয়ালিটির জন্য। তো দেখুন, কিছু প্রবলেম থাকে, সেগুলো অতটা থাকে না যে আপনাকে এতটা তাকিয়ে করলে হবে না। সাধারণত সেরকমভাবে আমি ফেস করিনি, কারণ হচ্ছে আমার মনে হয় যে আমি যখনই বলবো আমি মহিলা, আমি তার ফেসিলিটি নেবো, তখনই আমি ওখানেই পিছিয়ে যাচ্ছি। যে না,
আচ্ছা পুরুষ তাহলে আমি মহিলা, এই জায়গাটা আমার বলারই দরকার কি আছে? পুরুষ আর মহিলা দুজনেই সমান, তার জন্য স্পেসিফিক্যালি পুরুষ স্পেসিফিক্যালি মহিলা, আমি যে প্রফেশনে এসেছি সেই প্রফেশনে যে আমার দায়িত্ব যে কর্ম সেইগুলো আমি করতে পারছি কিনা কতটা সেটা দেখতে হবে। একটা পুরুষ কতটা করলো বা একটা মহিলা কতটা করলো, আমি মহিলা বলে কি কি স্পেশাল প্রিভিলেজ পাচ্ছি সেইগুলো ভাবলে চলবে না। আমার কর্তব্যবোধ, আমার আইনত জ্ঞানে আমি কতটা পরিপুষ্ট হয়েছি সেই জায়গাগুলো নজরদারি করতে হবে। একেবারেই ইকুয়ালিটিতেই আমাদেরকে নজর দিতে হবে। স্যারকে একটু পার্সোনাল কোয়েশ্চেন করব। স্যার, আপনি আপনার পেশাগত দিক ছাড়াও রাজনৈতিক দিকেও আপনি জড়িয়ে, এই দুটো জিনিসকে একসঙ্গে ব্যালেন্স কি করে করছেন, কিভাবে সামলাচ্ছেন দেখুন, সব সত্যি কিছু? এটা খুব মুশকিলের ব্যাপার, কারণ মানুষের এক্সপেকটেশন, এবারে যেহেতু আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি, অনেক মানুষের এক্সপেকটেশন হয় যে স্যার আপনি তো পার্টির সঙ্গে যুক্ত আছেন, দেখেন যে আমার বেলটা হয়ে যায়, আমি যেন খালাস পেয়ে যাই। কিন্তু সেটাতে তো আমাদের কিছু করার থাকে না। পাবলিক প্রসিকিউটরের কাজ হচ্ছে টু অ্যাসিস্ট জাজ সাহেব। আমরা আমাদের যে নথিপত্রগুলো পাই, যেটাকে আমরা সিডি বলি, কেস ডায়েরি, একটা পুলিশ যখনই এফআইআর হয়ে গেল, তারপর যখন তদন্ত শুরু হলো, তার জন্য একটা ফাইল তৈরি হয় প্রথম দিন থেকেই। সেই ফাইলে প্রতিনিয়ত পুলিশ কী কী কাজ করছে, কার কার স্টেটমেন্ট নিচ্ছে, কোথায় কোথায় রেডে যাচ্ছে, কী কী জিনিস সিজ করছে, কোথাও 164 হয়েছে কি না, কোথাও মেডিকেল হয়েছে কি না, তার রিপোর্ট কালেকশন করা, এই সমস্ত নথিপত্র কিন্তু ওই কেস ডায়েরি বলতে থাকে। যেদিনই কেসটা জজ সাহেবের কোর্টে ওঠে, সেদিন পুলিশ কিন্তু ওই সিডিটা নিয়ে এসে কোর্টে হাজির হয়। সেইটা আমাদের আদ্যাপান্ত দেখে কী কী আছে, কোন পাতায় কী আছে, এইগুলো আমরা জজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করি। জজ সাহেব সিডি নিয়ে দেখে তারপর তার যা বিচার হয় সেই বিচার অনুযায়ী তিনি রায়দান করেন। অনেকে মনে করে যে না, পিপি একটু হেল্প করলে হয়তো আমাদের কাজটা সহজ হয়ে যাবে, কিন্তু এটা মানুষের ভ্রান্ত ধারণা। যা কেস ডায়েরিতে থাকে সেইটার উপরে ভিত্তি করে বিচার হয়। এই জন্য আমাদেরকে অনেক সময় অসুবিধার মধ্যেও পড়তে হয় যে লোকে ভাবে আমার সঠিক কাজটা হচ্ছে না, পিপি সাহেব আমাকে হেল্প করলো না। কিন্তু আমরা যেটা ন্যায্য, যেটা আইনের গ্রাহ্য, সেটাই আমরা সবসময় করে থাকি। ঠিক। স্যার এবং ম্যামকে দুজনকেই পরপর জিজ্ঞেস করবো, প্রথমে স্যারের কাছে আসবো, যে আমাদের ওভারঅল বাংলার, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি দেখছেন? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, যোগাযোগ বলুন, আমাদের সকলের কী রকম দেখছেন, কেমন দেখছেন? দেখুন, আপনি তো একটা জিনিস ভালোভাবেই জানেন যে আমাদের আমরা পড়ি, ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্যাট ইন্ডিয়া থিংস টুমরো, গোখলে বলেছিলেন। তো সারা ভারতবর্ষ কিন্তু বাংলার দিকে তাকিয়ে থাকে। আপনার বাংলার কৃষ্টি বলুন, বাংলার সংস্কৃতি বলুন, বাংলার রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, বঙ্কিম বলুন, বিদ্যাসাগর বলুন, নেতাজি সুভাষচন্দ্র বলুন, মাতঙ্গিনী হাজরা বলুন, সবাই কিন্তু বাংলার প্রোডাক্ট। এবং বাংলা কিন্তু বিগত দিনে ভারতবর্ষকে পথ দেখিয়েছে। নতুন রেনেসাস, সেটা বাংলার হাত ধরেই হয়েছে। বিপ্লব বাংলার হাত ধরেই হয়েছে। বিশ্ববিদ্যালয় বাংলার হাত ধরেই হয়েছে। কাজেই সেই বাংলা নিশ্চয়ই এখনও বেঁচে আছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক কূটকচালির ফলে এবং পলিটিক্সের নানা রকম ঘাত প্রতিঘাতের ফলে অনেক সময় বাংলাকে বঞ্চনার মধ্যে পড়তে হচ্ছে, যার ফলে যে হারে বাংলা এগিয়ে যাওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি। তবু আমরা বর্তমানে লক্ষ্য করছি যে সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মধ্যে বাংলা থেকে যে সমস্ত প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, যেমন কন্যাশ্রী প্রকল্প, যেমন যুবশ্রী প্রকল্প, যেমন স্বাস্থ্যসাথী প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এইগুলো কিন্তু সারা বিশ্বের কাছে আজকে বিস্ময়। তারা ভাবতেই পারেন না, সারা বিশ্বের অনেক কান্ট্রি আমরা দেখছি যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে একটা মহিলার নাম সর্বপ্রথম থাকবে, এই যে এম্পাওয়ারমেন্ট অফ মহিলা বলছেন, সে ভাবতেই পারে না যে তার নামে কার্ড হবে এবং সে বিয়ে করে আসার পর তার বাবা মাকে কেউ দেখে না, সেই কার্ডের মাধ্যমে তার বাবা মারও চিকিৎসা করতে পারবে। এটা কতখানি সুবিধা, এবং 5 লক্ষ টাকা পর্যন্ত যে চিকিৎসা পাবেন, ভালো ভালো জায়গায় তার চিকিৎসা হবে, এটা কেউ ভাবতেও পারেনি। পুরো ব্যবস্থাটাকেই একটা গভর্নমেন্টের আওতায় আনা হয়েছে, হেলথ সিস্টেমটাকে। এই প্রকল্পগুলো যেমন কন্যাশ্রী প্রকল্প, একটা মেয়েকে কম বয়সে বিয়ে না দেয় তার জন্য তাকে একটা 25,000 টাকা তাকে এককালীন দেওয়া। রূপশ্রী প্রকল্পের জন্য আরও 25,000 টাকা সে পাবে। বিয়ে যখন 18 বছর বয়স হবে তখন তার বাবা মায়ের সামনে একটা কিছু পুঁজি থাকবে যে সে একটা ভালো ছেলে দেখে মেয়েকে পাত্রস্থ করতে পারে। এই সমস্ত প্রকল্প কিন্তু সারা বিশ্বের কাছে আজকে বিস্ময় হয়েছে। সবাই চেষ্টা করছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোও চেষ্টা করছে। এখন বিগত কয়েকদিন আগে আপনি লক্ষ্য করেছেন আপনারা যে বিহারের নির্বাচন হলো, সেখানেও তারা লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে বেশ কিছু টাকা মহিলাদিকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শতপ্রণোদিততায় সারা বছর শুধু ইলেকশনের কথা চিন্তা করে নয়, আর রাজ্যগুলোর যে উন্নয়নের থমকে যাচ্ছে তার বড় কারণ হচ্ছে ইলেকশন। বিভিন্ন সময়ে বিভিন্ন ইলেকশন, কোথাও
মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাচ্ছে, যে নির্বাচনী আচরণবিধি, সেখানে কোনো উন্নয়নমূলক কাজ হবে না, সমস্ত বন্ধ রাখতে হবে, সমস্ত ট্রান্সফার বন্ধ রাখতে হবে। এই সমস্ত কারণের জন্যই কিন্তু উন্নয়নগুলো পিছিয়ে যাচ্ছে বা স্তব্ধ হয়ে যাচ্ছে। আশা করি বাংলার যে সমস্ত পরিকল্পনা সেগুলো যদি বাস্তবায়িত হয় এবং কেন্দ্রীয় সরকারের যদি বঞ্চনা কিছু অংশ কমে, তাহলে বাংলা আগামী দিনে সারা ভারতবর্ষকে আবার পথ দেখাবে। একই প্রশ্ন ম্যামকেও। এটাতে প্রথমত আমি সিনিয়র তো অনেক কিছুই বললেন, আমি কিছুটা হয়তো বলি। যেমন আমাদের আছে যে গর্ভবতী মা, তাদের দেখবেন অনেক সময় হয় পুষ্টিদায়ক খাবার খেতে পারে না, বা ছোট বাচ্চা তারা তো স্কুলে ভর্তি হতে পারে না, তার জন্য কিন্তু অঙ্গনওয়াড়ি মাধ্যম, হ্যাঁ, অঙ্গনওয়াড়ি স্কুল আছে, যাতে গর্ভবতী মারা টাইমে খাবার পায়, সময়ে পুষ্টিটা পায়, যাতে কোনোভাবেই বাচ্চারা মানে কোনো অপুষ্টিজনক রোগে যাতে না জন্ম হয়, এবং জন্ম হওয়ার পরেও কিন্তু তারা কিন্তু ওই বাচ্চাটারও খাবার পাচ্ছে। মানে আমাদের স্কুল যাওয়ার আগে একটা প্রি স্কুল, আমাদের যেটা বলি প্রি স্কুল কিন্তু স্টার্ট হয়েছে, যাতে তাদের মধ্যে একটা ন্যাক সৃষ্টি হয় যে ভবিষ্যতে ওদেরকে স্কুলে পাঠালে তাদের খাওয়া পড়া এবং জামা কাপড়, স্কুলের বই, তারপরে স্বাস্থ্য ব্যবস্থার জন্য মাঝে মাঝে যে আমাদের ট্রিটমেন্টগুলো হয় বা ওষুধগুলো আসে, সেইগুলো কিন্তু সমস্তই আমরা পাচ্ছি সরকারের মাধ্যমে। সেহেতু ওই কারণে শিক্ষাগত দিকটাও কিন্তু এখন বেড়েছে। আগে যেভাবে মানুষ পিছিয়ে থাকতো, হয়তো জানতেই পারতো না স্কুল কী, বা স্কুলে গেলে কী কী বেনিফিট হতে পারে, বা স্কুল পাঠাবো কেন, তাদেরকে আমি কাজে পাঠালে হয়তো খেতে পাবে, সেই জায়গাগুলো থেকে দেখার পরে এখন আমাদের সমস্ত দিক থেকে, খাবার থেকে কাপড়, ওষুধ এবং বই খাতা সমস্ত কিছু যোগান দেওয়া হচ্ছে, এই কারণে যাতে আমাদের পরের জেনারেশন যাতে শিক্ষিত হয় এবং নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারে। একেবারেই। তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য ম্যামকে বলবো একটা ছোট্ট করে বার্তা। আমি প্রথমত বলবো যে তাদের প্রত্যেকটা মানুষের একটাই এখন দরকার, যে তার কি কি অধিকার আছে সেটা জানা, এবং কোথায় গেলে সেই অধিকারগুলো তিনি সঠিক বিচার পাবেন সেই বিচার ব্যবস্থার প্রতি তাদের নলেজ রাখা, কোনো মিথ্যা কোনো অভিযোগ বা মিথ্যা কোনো ঘটনার সঙ্গে নিজেকে জড়িত না করা, যদি নিজেদের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে থেকেছে নিজের সঙ্গে, সেটার যথাযথ জায়গায় সেটা জানানো এবং লিখিত আকারে জানানো, এবং যতটা সম্ভব সেটা যেন সঠিক হয়, এবং কারা কারা ছিল সেই মুহূর্তে, কোন ঘটনা কিভাবে হয়েছে, পুরো ডিটেলসে লিখিত আকারে জানা। দেখুন, আমার মনে হয় মানুষের যেটা জানা দরকার সেটা হচ্ছে, প্রথম কথা তার সংবিধান সম্বন্ধে তাকে ওয়াকিবহাল হতে হবে, এবং সর্বোপরি প্রথম যেটা দেখতে হবে তার ফান্ডামেন্টাল রাইট। ভারতীয় সংবিধানের 226-এ আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে, তাতে মানুষ কী কী অধিকার আইনত সংবিধানসম্মতভাবে পেতে পারে সেইটা তার জানা উচিত। সেইটা খর্ব হলেই সে আইনের কাছে আশ্রয় নিতে পারে। আর ডু আর ডোন্ট, কী কী আমাদের করা উচিত, কী কী করা উচিত নয়, কী কী জিনিস করলে আমরা বেআইনি কাজ করব, কী কী জিনিস করলে আমরা আইনের মধ্যে থাকব, এই জিনিসগুলো জানলেই মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে। একেবারেই। আমরা আমাদের করণীয়, আমাদের যেগুলো করণীয় নয়, সমস্ত কিছু জানবো, আমাদের নিজেদের অধিকার জানবো, আমাদের ফান্ডামেন্টাল রাইটস জানবো, এবং সর্বোপরি বিচার ব্যবস্থার ওপর আস্থা আমাদেরকে রাখতেই হবে। সকলকে ধন্যবাদ, এবং ধন্যবাদ আমাদের দুজন অতিথি ছিলেন শ্রী মলয় মুখোপাধ্যায়, পাবলিক প্রসিকিউটর, এবং রেশমি মালাকার, প্র্যাকটিশনার অ্যাডভোকেট, জেলা জজ আদালত, সিউড়ি, বীরভূম। দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আমার সকল বন্ধুদের আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। এভাবেই জুড়ে থাকুন আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন 90.4 গীতাঞ্জলি রেডিও, সিউড়ি শহরের প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। নমস্কার।